আমরা যেদিন থেকে শুনে আসছি যে ইজ অফ ডুইং বিজনেস সহজীকরণের কথা, ওই দিন থেকে আমরা দেখে আসছি এটা কঠিন থেকে আরো কঠিনতর হয়েছে। যখনই বলে সহজ করার কথা তখন এটা আরো কঠিন হয়েছে বা হচ্ছে। এবং বর্তমানে এবারের বাজেটে কিন্তু ব্যাংকিং খাতের যে সংস্কার, এই জায়গাটা কিন্তু তেমন আমরা কিছু দেখছি না বাজেটে। এই জায়গাটার মধ্যে আমাদের কাছে একটু মানে একটু মানে আরো কিছু থাকা দরকার ছিল। বিশেষ করে ইন্টারেস্ট রেট, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ। আপনি দেখেছেন তো নিশ্চয়ই, বিনিয়োগের বিনিয়োগ কিন্তু খুব একটা হয়নি। এবং ঋণের ঋণ নেওয়ার যে গতি, সেটাও কিন্তু নেগেটিভের মধ্যেই আছে। কারণ হচ্ছে 15% ইন্টারেস্ট রেট দিয়ে ওই টাকা নিয়ে, এই টাকা দিয়ে কোনোদিন টাকা ফেরতও দিতে পারবে না, ব্যবসাও করতে পারবে না। সুতরাং এই টাকা দিবে না, এটাই স্বাভাবিক। এই জন্য যার কারণে আপনি দেখবেন যে সরকার কিন্তু এই বছর 1,12,000 কোটি টাকা ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার একটা টার্গেট করেছে। এবং সেটা সরকার নিতে পারবেও, কারণ আমরা ব্যবসায়ীরা এই মুহূর্তে যেখানে আমরা বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত, তখন আর ওই ঋণ নিয়ে ব্যাংক থেকে কিছু করার পরিকল্পনা আমাদের নেই। এবং বর্তমানে ব্যাংকিং খাতের যে পরিস্থিতি, মানে চরম অসহযোগিতা যেটা চলছে, এই জায়গাটার কিন্তু মানে সংস্কারের কোনো উদ্যোগ দেখি নেই। আরেকটা জিনিস যেটা আমরা বারবার বলে আসছি, মজিদ ভাইয়ের নেতৃত্বে যে সংস্কার কমিশন হয়েছিল, তার ওনারাও কিন্তু সেটা বলেছিলেন যে যারা পলিসি মেক করবে তারা কালেকশনে থাকবে না, এটাকে সম্পূর্ণ সেপারেট করা উচিত। যার এই সেপারেট হচ্ছে না বিদায়ী কিন্তু এনবিআর এর ট্যাক্স কালেকশন বলেন বা রেভিনিউ কালেকশন যেটা কম হচ্ছে, এটাও কিন্তু একটা কারণ। কারণটা কেন আমি বলি, যে আপনার পলিসির মধ্যে যারা পলিসি করেন যারা এইটা আবার কালেক্টরও থাকেন, তারা কি করেন, ওখানে কিছু ইচ্ছাকৃত ভাবে অস্পষ্টতা রেখে দেন, কিছু মানে গ্যাঞ্জাম লাগার মতো কিছু জায়গা রেখে দেন। সেই জায়গাটা দিয়ে তখন তাদের মতো ব্যাখ্যা দিয়ে তখন সেখানে একটা সরকারের খাতে আর টাকাটা তখন আর যায় না, সেটা নিজে ব্যক্তি খাতে তখন যায়। তো ওই জায়গাটাই আমরা আমরা বারবার বলে আসছি, এই জায়গাটাকে সেপারেট করতে হবে, নিশ্চিত করতে হবে। আমরা সরকারকে ট্যাক্স দিতে চাই, রেভিনিউ দিতে চাই, এবং এনবিআর এর যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা, এটা আমরা সবাই মিলে এটাকে ফুলফিল করতে চাই আমরা। কিন্তু ওই দেখা যাবে যে ওই সমস্যাটা কিন্তু ওই জায়গাতেই। এবং বিশেষ করে এনবিআর এর উপরের লেভেলে কিন্তু কমিশনার বা ডেপুটি কমিশনার, এডিসি, এই সমস্ত লেভেলে কিন্তু বা সাধারণত সহযোগিতা আমরা পেয়ে থাকি, দুর্নীতিটা কম। কিন্তু সমস্যাটা দাঁড়ায় ওই জুনিয়র লেভেলে, আরো লেভেলে যখন তারা একটা ফাইন, মানে যদি বনিবনা ওখানে ঠিক মতো না হয়, তখন একটা ফাইনে যখন নোট দিয়ে উপরে দেয়, তখন আর কমিশনারের বাপের ক্ষমতা নাই ওখান থেকে ওই জায়গাটাকে মানে এই বনিবনা মানে কি? এই বনিবনা মানে কি হাতেম ভাই? এই বনিবনা মানে কি? মানে সোজা কথা, আমি যে ওনাদের চাহিদা মতো যদি আমরা না দিতে অস্বীকার করি, তখনই দেখবেন ওই সমস্যাটা দাঁড়ায়। এবং একটা কথা আমি সবসময় বলি, যে যারা বিদেশ থেকে বন্ডের আওতায় কাপড় এনে বা নানা কিছু এনে বন্ডের অপব্যবহার করে, কখনোই আপনারা দেখবেন না, দেখেন নাই যে তারা কোনোদিন কোনো কাস্টমসের বা কোথাও কোনো সমস্যায় পড়ছে। তারা কখনোই সমস্যায় পড়ে না। সমস্যায় পড়ে প্রকৃত ব্যবসায়ীরা, যারা যারা ওই বনিবনার মধ্যে থাকে না। জি, হাতিম ভাই অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর, যে আরো কিছু প্রশ্ন আছে, পরবর্তী পর্যায়ে আমরা শুনছি। শেষ করে দেন, আমি একটু কাজ আছে, আমি বের হয়ে যাব। আচ্ছা, তাহলে এই জবাবদিহিতার প্রসঙ্গে, বিশেষ করে সরকারি পর্যায়ে ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহিতার প্রসঙ্গ বলছিলেন, এটা নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ আছে বা আপনার কোনো পর্যবেক্ষণ আছে কি? আমরা যেটা বলেছি, বিশেষ করে এনবিআর সংক্রান্ত কোনো কিছু ওই অফিসে গিয়ে করার ব্যবস্থা, বিধানটাকে একদম সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। অনলাইন সমস্ত কিছু ডিজিটালাইজেশনে হবে, অনলাইনে হবে। সেই যদি এটা নিশ্চিত করা যায়, তাহলে রেভিনিউ বাড়ার সুযোগ হবে এবং মানুষ স্বস্তিতে থাকবে। তখন তারা অনেকেই ট্যাক্স নেটের আওতায় যেতে মানে আশ্বস্ত করবে সরকারকে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে সরকারের রন্ধ্রে রন্ধ্রে যেই জায়গাগুলিতে দুর্নীতি চলছে, এটা তো ওপেন সিক্রেট এখন। সেই জায়গাগুলিকে যদি সরকার কঠোরভাবে দমন করতে না পারে, সেই জায়গাগুলি যদি রেকটিফাই করতে না পারে, তাহলে এই অর্থনীতি, আপনার ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়াবার সম্ভাবনা খুব একটা
আমরা দেখছি না।